নিয়ে যেই প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে শর্ত সাপেক্ষে প্রোগ্রামটা দেওয়া হয়েছিল। ডাক্তার রবিউল নামক যে ছেলেটা, সেই ছেলেটা আমাকে ফোন দিল গত 1 মাস আগে, অক্টোবর মাসে সে প্রোগ্রামটা নিয়েছে। সে আমাকে ফোন দিল যে হুজুর একটা প্রোগ্রাম চাই, যে সাতক্ষীরা সদর বালিথা গাজীর বাজার ইয়াতিমখানা মসজিদে মাঠের প্রোগ্রাম। তখন আমি বললাম যে ভাইয়া ঠিক আছে প্রোগ্রাম করবেন, গত বছর কে এসেছিল? সে বলল গত বছর মাহফিল হয় নাই, এর আগের বছর সুন্নি ঘরানার আলেম ছিল। ওই দিন আমি লাইভে ওইটা বলি নাই, সুন্নি ঘরানার আলেম বলতে গিয়াসউদ্দিন তাহিরি ছিল আর কি। তখন আমি এই কথা শুনে আমি অসম্মতি জানাই যে আমি প্রোগ্রামটা দিতে পারবো না ভাই, আমি সুন্নিদের সাথে কিংবা বেদাহাতিদের সাথে আমি প্রোগ্রাম করি না। তখন ডাক্তার রবিউল বলল হুজুর সমস্যা নাই, গত বছর তো আওয়ামী লীগের সরকারের কারণে মাহফিল হয় না, এই বছর সাংগঠনিক লোকেরা আপনাকে চাচ্ছে। তো সাংগঠনের কথা বলার কারণে সাতক্ষীরা এটা উর্বর একটা জমিন, ইসলামপন্থীদের একটা জমিন, এই জন্য আমি ভালোবেসে সাদরে আমি প্রোগ্রামটা গ্রহণ করে নিয়েছি। এই জন্য নিয়েছি যে সাতক্ষীরার অনেক ওলামাই কারাম সুনামধন্য ব্যক্তিবর্গ আছেন, ওনাদের সম্মানার্থে আমি আসলে প্রোগ্রামটা নিয়েছি। কিন্তু নেওয়ার সময় আমি শর্ত দিয়েছি যে ভাই, যখন আমি অসম্মতি জানাই তখন ডাক্তার রবিউল বলল যে এখন তো সংগঠনের লোকেরা চাচ্ছে আপনাকে যেভাবে প্রোগ্রামটা দিতে হবে। তখন আমি বললাম যে ভাই আমি তো দূরে যাই না, আমার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আশেপাশে যে প্রচুর পরিমাণে প্রোগ্রাম, আমাকে তো দূরে যাওয়া লাগে না। তখন বলল যে ভাই আপনি যেইভাবে হোক আমাকে প্রোগ্রামটা দিতেই হবে, এবং বলল যে অন্যান্য বক্তাদেরকে তাহিরিকে এনেছি, মোটামুটি 1 লাখের উপরে আমরা হাদিয়া দিয়েছি, আপনাকে আরও বাড়াইয়া দেব। আমি কি বাড়াইয়া কত দিবেন? সে নিজের মুখে বলল 60,000 টাকা দিবে। কিন্তু আপনারা এটা কন্ট্রাক্টের বিষয় এনেছেন, আমি তো কন্ট্রাক্ট করি নাই, সে নিজের মুখে বলেছে 60,000 টাকা দিবে। ঠিক আছে, তখন সে বলার পরে আমি বললাম যে ভাইয়া আপনি যেটা বলেছেন আপনি সেইটাই ওয়াদা রক্ষা করেন, ঠিক আছে, আপনি যেইটা বলেছেন সেটাই রক্ষা করেন, কিন্তু আমার 2টা শর্ত আছে। শর্ত হলো ভাই দূরের প্রোগ্রামও যায় না, অনেক সময় স্টেজ থেকে নামার পরে মাহফিল কমিটির লোক পাওয়া যায় না, অনেক বক্তারা, অনেক তরুণ আলোচক এবং তরুণ উদীয়মান বক্তা প্রতারিত, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কিংবা তারা আমাদের সাথে এটা শেয়ার করে, দূরে এরকম অনেক ঘটনা ঘটে থাকে। তখন আমি সেটার উপরে ডিপেন্ড করে গত 2 বছর আমি এমনিও সাতক্ষীরা প্রোগ্রাম দেই নাই, তো আমি যার কারণে দূরে দিতে চাচ্ছি না। তখন আমি তাকে শর্ত দেই, শর্ত দেওয়ার পরে সে বলল হুজুর যে কোনো শর্ত মানতে আমরা রাজি আছি, কোনো সমস্যা নাই হুজুর, আপনি দূরে আসবেন, কোনো সমস্যা নাই। তখন আমি বললাম ঠিক আছে, যেটা হাদিয়া বলেছেন আপনারা সেটাই দিয়েন, তবে এটা মাহফিলের দিন যেটা রাতে না দিয়ে এটা দিনই দিবেন। রাতে দিলে আপনার বিভিন্ন জায়গায় ডাকাতি হয়, এটা আমরা নাম করা জায়গা জানি, গোপালগঞ্জে মকসুদপুর একটা জায়গা আছে, কাশিয়ানি একটা জায়গা আছে, এই জায়গায় ডাকাতি হয়। তো এই জন্য আমি সেই হিসাবে বলেছি যে ভাই যেটা রাতে দিবেন ওটা দিনে দিয়ে দিলে আমার জন্য সেভ হয় আর কি, আপনাদের জন্য সেভ হয়, আপনাদের মাহফিলের পরে গ্যাঞ্জামটা কমে গেল, আর আগে দিলে আমার জন্য একটু সেভ হয়ে যায় আর কি, যদি ভাই এই 2টা শর্ত মানতে পারেন। সে হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে প্রোগ্রামটা নিয়েছে। এটা 1 মাস আগের কথা, সে শর্ত সাপেক্ষে প্রোগ্রাম নিয়েছে। আপনারা যে শুনেছেন যে স্টেজে ওঠার আগে টাকা চেয়েছি, না, এটা সম্পূর্ণ ভুল কথা, ওয়াল্লাহি আল্লাহর কসম সম্পূর্ণ ভুল কথা। 1 মাস আগেই তাকে শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত সাপেক্ষে প্রোগ্রাম নেওয়া হয়েছে। যাই হোক, এবার যখন প্রোগ্রামের দিন ঘনিয়ে আসলো জুমাবারে গত বৃহস্পতিবার এরা কোনো রেসপন্স পাচ্ছি না, ফোন পাচ্ছি না। আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে মাহফিল করি, কমিটিরা যেইভাবে আমাদেরকে ফোন দেয়, SMS করে হুজুর আগামীকাল মাহফিল আসবেন তো ইনশাআল্লাহ, তারা এই খবরটা নেই। ভাই আমি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আশেপাশে যে জেলাগুলোতে প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ, জীবনে এই কথা বলি না যে স্টেজে ওঠার আগে টাকা দিতে হবে, না, শর্ত সাপেক্ষে বলা হয়, কিছু কিছু জায়গায় শর্ত সাপেক্ষে বলা হয়। কিন্তু আমি দূরে যাচ্ছি, দূরে গিয়ে ওখানে তো ভাই মার্কেটিং করা যাবে না, তাদের সাথে গ্যাঞ্জামও করা যাবে না, সেই সাথে আমি শর্ত সাপেক্ষে প্রোগ্রামটা দিয়েছি। যাই হোক, মাহফিলের দিন আগের দিন আমি তাকে ফোন দিই, মাহফিলের দিন আমি তাকে ফোন দেই, ঠিক আছে, এদের পক্ষ থেকে কোনো ফোন নাই, আমিই ফোন দিয়েছি। আমি বলছি রবিউল ভাই যে কথাটা বলা ছিল আপনি তো সেটা পালন করছেন না। কয় কি কথা? আপনি যে বলেছিলেন যে যেটা আমার সাথে শর্ত সাপেক্ষে 1 মাস আগে বলেছেন যে আপনি মাহফিলের দিন এটা 12টার আগে পাঠাইয়া দিবেন বলেছেন, 10টা 11টা 12টার দিকে, যেটা আপনার কাছে শর্ত সাপেক্ষে তো আপনি প্রোগ্রামটা নিয়েছেন। শর্ত সাপেক্ষে তো ভাই প্রোগ্রাম নিলে যদি ওয়াদা খেলাপ করেন, তো আমার তো এরকম অনেক মাহফিল যারা ওয়াদা খেলাপ করতে
করতে চায় আমরা এরকম মাহফিল দেই না। বক্তা মাহফিলে গিয়ে ওয়াদা রক্ষা করবে, মাহফিল কমিটি যা শর্ত মেনে প্রোগ্রাম নেবে এটা ওয়াদা রক্ষা করবে, এটাই তো ওয়াদা সবার ক্ষেত্রে। শুধু বক্তা ওয়াদা রক্ষা করবে, মাহফিল কমিটি ওয়াদা রক্ষা করবে না এমনটা তো নয়। ওয়াদা রক্ষা করা সবার জন্য এটা অবশ্যই অপরিহার্য, কারণ ওয়াদা রক্ষা না করলে মুনাফিক হয়ে যায়। এখন বক্তা যদি ওয়াদা রক্ষা না করে মুনাফিক হয়ে যায় তো মাহফিল কমিটি কি হয়ে যায় আপনারা বলেন? মাহফিল কমিটি কি আল্লাহর ফেরেশতা হয়ে যায়? তো সুতরাং যেইভাবে কমিটমেন্ট করে প্রোগ্রাম নেওয়া সেভাবে নিলেই তো হয়। সুতরাং নিয়েছে। যাই হোক, জুমার নামাজ পড়াইলাম। জুমার নামাজ পড়িয়ে আমি আগের দিন প্রোগ্রাম করে আমরা চলে গেলাম কোথায়? ঢাকায় চলে গেলাম। ঢাকায় চলে গিয়ে জুমার নামাজ পড়িয়ে তারপরে রওনা হলাম। তো তারা 12টার আগে দেখলাম যে তারা সেলফিনে টাকা পাঠাইছে, সেলফিনে টাকা পাঠাইছে। ওখানে যাওয়ার পরে না, তারাই স্ব ইচ্ছায় পাঠাইছে। তারা যদি না পারতো বলতো যে হুজুর ঠিক আছে আমরা পারবো না, আপনি আইসেন না, ঠিক আছে আমি না যাইতাম। না পারলে আমাকে নেওয়ার দরকার নাই, আপনি প্রয়োজনে মাহফিলের দিনও বাধা দিয়ে দেন, কোনো সমস্যা নাই আমাদের, ঠিক আছে। তো যাই হোক, ওখানে গেলাম। তো আমি নিজে থেকে ফোন দিয়ে গিয়েছি সেই জায়গায়। ফোন দিয়ে আমি যখন গিয়েছি, ওরা কথা দিয়েছিল আমার সাথে যে তারা রিসিভ করবে সদর থেকে, সাতক্ষীরা সদর থেকে। তারা সদরেও যায় নাই, রিসিভ করার কথা সেখানে তারা যায় নাই। আমি ফোন দিয়ে এসেছি কোথায় যাব। অনেকবার রাস্তা আমরা হারিয়েও ফেলেছি, যেই কথাগুলি আমি বলি নাই, রাস্তা হারিয়ে ফেলেছি। কারণ ডাইনের রাস্তা, বামের রাস্তা এরকম। আপনারা জানেন যে গ্রামগঞ্জে গেলে বিভিন্ন রকমের বাইপাস রাস্তা থাকে। তো যাই হোক, প্রোগ্রামে গেলাম এবং প্রোগ্রামের কাছে গিয়ে একটা 3 রাস্তা আছে, চৌরাত্তি তেমনই আছে আর কি, 3 রাস্তা আছে। ওখানে গিয়েও আমরা ফোন দিলাম, বলছে আপনি সোজা চলে আসেন। তখন আমরা এরপরে আর কোনো রিসিভ করতে আসে নাই। তাহলে আমরা কি করলাম, নিজে থেকে আমরা সেখানে গেলাম। যাওয়ার পরে তারপরে ওরা রিসিভ করলো। রিসিভ করার পরে আমাকে একটা রুমে নিয়ে গেল, আমার সহযোগীদেরকে সবাইকে রুমে নিয়ে গেল। তো আমিও গেলাম। রুমে নেওয়ার পরে তখনই আমার কাছে বিষয়টা ঘোলাটে লাগতেছিল যে বিচ্ছিন্ন লোকগুলি কীরকম যেন কতক্ষণ ওই রুমে যায়, কতক্ষণ ওই রুমে যায়, কতক্ষণ কানাকানি ফিস করে। আলহামদুলিল্লাহ বুঝতে পারি, সারা দেশে যাই তো অভিজ্ঞতা আছে। তখন থেকে আমার ডাউট হয়েছিল। তখন আমরা 3 জন সাংগঠনিক ভাইকে, আমার লোকদেরকে বললাম যে আমাকে তোমরা স্টেজে 3 জনে তুলবা, আবার স্টেজ থেকে নামার পরে তোমরা 3 জনে আমাকে নামিয়ে নিয়ে আসবা। তো আমি বিষয়টা বুঝতে পেরেছিলাম। তো যাওয়ার পরে এরা বলতেছে হুজুর, যাওয়ার পরে কোনো রকম রেসপন্স নাই, নাস্তা পানি কোনো কিছুর খবর নাই। 1.5 ঘন্টা রুমের ভিতরে বসায় রাখছে। তো 1.5 ঘন্টা রুমের ভিতরে বসায় রাখা এরা বলতেছে খাবার দিচ্ছি দেমো। তো আমি আরেকটু বুঝতে পারলাম যে এদের বোধহয় খাবার নিয়ে কোনো সমস্যা হচ্ছে। তখন আমি বললাম যে ভাইয়া, খাবার নিয়ে যদি সমস্যা হয় একটা কাজ করেন, আমাকে সময় হলে আমাকে স্টেজে তুলে দেন। সুতরাং আমরা প্রোগ্রাম শেষ করার পরে আমরা সাতক্ষীরা কোথাও হোটেল থেকে আমরা খেয়ে নিব নে, আমাকে সময় হলে উঠিয়ে দেন। আমার আগের বক্তা প্রায় সে 2 ঘন্টা কালেকশন করেছে, 2 ঘন্টা কালেকশন করেছে। এটা একটু বলে নিলাম, এখানে ক্লিয়ার করে নিলাম। তো যাই হোক, আমাকে নেওয়া হলো ঠিক 10:30টায় স্টেজে নেওয়া হলো। স্টেজে নেওয়ার পরে আমি আলোচনা করলাম মাদ্রাসার গুরুত্ব নিয়ে, আলেম বানানোর ফজিলত নিয়ে, হাফিজ বানানোর ফজিলত নিয়ে। এই আলোচনাটা আপনারা শুনতে পাবেন মিয়াজি ইসলামিক টিভি পেজের মধ্যে আলোচনাটা আছে। তারা এটাও কিন্তু ব্যক্ত করেছে যে আলোচনা ভালো হয় নাই। আপনারা শুনবেন, শুনলেই বুঝতে পারবেন আলোচনাটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই শুনবেন। তো যাই হোক, যখন আমি 1.5 ঘন্টা আলোচনা করলাম, আলোচনা চলাকালীন আমাকে টোকেন দিয়েছে কালেকশনের জন্য। আপনারাই বলেন, আলোচনার মাঝখানে যদি একটা টোকেন ধরা দেয় কালেকশনের জন্য, তখন আমি বুঝলাম যে তাদের এখন কালেকশনের দরকার। ওরা যদি বলে থাকে, আমরা এটাও দেখেছি মিডিয়াতে এরা অপবাদ দিয়েছে যে আমি নাকি কম আলোচনা করেছি। তো কম যদি আলোচনা করে থাকি তাহলে আমাকে ঘরের ভিতরে 1.5 ঘন্টা কেন বসায় রাখলা? আমি তো 12টার পরে কোথাও আমি আলোচনা করি না। তো তোমরা আমাকে 9:30টায় দিয়ে দিতা, আমি ভালো করে 2.5 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করতাম। কিন্তু তোমরা আমাকে 1.5 ঘন্টা নিয়ে বসায় রাখবা, 10:30টায় আলোচনায় দিবা 12টা পর্যন্ত। এরপরে ভাবছো কি 12:30 1টা পর্যন্ত আলোচনা করবো? বক্তা কি 2 দিনের প্রোগ্রাম রাখছে না 1 দিনের প্রোগ্রাম রাখছে? ডক্টর আবুল কালাম আজাদ বাসার একদিন প্রোগ্রাম ছিল গাজীপুরে আমার সাথে একসাথে। মাহফিল কমিটি আসছে ওনার প্রোগ্রাম নেওয়ার জন্যে। উনি মাহফিল কমিটিকে বলেন, মাহফিল কি 1 দিন না 2 দিন? না হুজুর 1 দিন। তো বাদশাহ সাহেব হুজুর বললেন যে ভালো কইরা বলেন 1 দিন না 2 দিন? 12টার পরে গেলে 2 দিন উনি বুঝালেন, আর 12টার আগে হইলে 1 দিন। কোনটা করবেন? তো এরা বলছে হুজুর 1 দিনই, 12টার ভিতরে মাহফিল শেষ। তাহলে
আমাকে যদি আপনারা আমাকে দিয়ে বেশি আলোচনা করাইতেনই চাইতেন, ঠিক আছে, আপনাদের যদি এত বেশি পোষানোর দরকার আলোচনা, তাহলে আমাকে 9:30 দিয়ে দিতেন, তাহলে আমি 12টা পর্যন্ত ইচ্ছে মতে আমি কি করতাম, আলোচনা করতাম। আপনারাই টোকেন দিলেন, তো টোকেন না দিলে তো আমি আমার আলোচনা চালাই যাইতাম। ওরা যদি টোকেন না দিত, মাহফিল কমিটি যদি টোকেন না দিত, আমি আলোচনা আরও চালাই যেতাম। এটা এদের একটা প্ল্যান। এদের যদি প্ল্যানই না হবে, এরা টোকেনটা দেওয়ার পরে যখন আগের বক্তা 2 ঘন্টা কালেকশন করলো, আমি যখন কালেকশনের টোকেন নিয়ে যখন কালেকশনের কথা বললাম, মিয়াজি ইসলামিক টিভিতে পুরাটা পেজে আলোচনা গেছে, আপনারা দেখবেন ওয়াজের মাঝখানে হঠাৎ কালেকশন করতে হবে, হুজুর মাদ্রাসা ইয়াতিমখানার জন্য কালেকশন করতে হবে। তখন আমি কি করি, ওয়াজ শেষ করে দিয়ে আমি কালেকশনে চলে যাই। ওরা যদি টোকেন না দিত, আমি আরও মনোভাব ছিল যে কষ্ট করে আসছি, তাহলে আমি আরও 1 ঘন্টা কমসে কম আলোচনা চালাবো। তো কালেকশনের টোকেন যখন দিল আমাকে, তখন সমস্ত মুসল্লিরা তারা বিরক্ত হয়ে গেল যে কিরে 1.5-2 ঘন্টা আগের বক্তা কালেকশন করলো, আমরা প্রধান বক্তার কণ্ঠে তো সুমধুর কণ্ঠস্বর দিয়ে আলোচনা শুনতে আসলাম। এভাবে করে সমস্ত হাজার হাজার জনগণ এরা মাহফিল কমিটির বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়ে চলে যাচ্ছে যে হুজুর এত সুন্দর একটা আলোচনা নিল, আবু বকর ওমরের একটা আলোচনা এবং আল্লাহ রাসূল এবং আম্মাজান আয়েশার একটা আলোচনা নিল, এই আলোচনার মধ্যে দিয়ে হারা টোকেনটা ধরাই দিল। কেন এদেরকে কালেকশন কি পোষায় নাই? সারা এলাকা থেকে কালেকশন করেছে, প্রবাসীদের কাছ থেকে কালেকশন করেছে, সর্বস্তরের জনগণ থেকে কালেকশন করে, এদেরকে কালেকশন কি পোষায় নাই? এই কথা বলে বলে হাজার হাজার জনগণ চলে গেছে। এখানে আপনারা দর্শক মনে রাখবেন, এখানে তাদের একটা প্ল্যান ছিল যে আমার সাথে ওরা গ্যাঞ্জাম বাজাবে। ওদের কথা হচ্ছে যে কালেকশন টোকেন দিলে অনেক মানুষ বিরক্ত হয়ে চলে যাবে, মাঠটা ফাঁকা হয়ে যাবে, আর ওরা আমাদের উপরে সহজেই আক্রমণ করতে পারবে। এতে করে এটা স্পষ্ট বোঝা যায়। যখন লোকগুলি চলে যাচ্ছে, স্টেজে আমার ডান পাশে একটা লোক দাঁড়িয়ে ছবি তুলতেছিল। মিয়াজি ইসলামিক টিভির পেজে আপনারা দেখবেন, ওনার নাম হচ্ছে মাওলানা ওমর ফারুক ভাই। ওমর ফারুক ভাই এবং মাহফিল কমিটির একজন বলতেছে, হুজুর লোকজন কালেকশনের কথা শুনে চলে যাচ্ছে বিরক্ত হয়ে, আপনি দোয়া করে দেন। তাদের মাহফিল কমিটির অনুমতি নিয়ে আমি দোয়া করতে যাই। মাহফিল কমিটির অনুমতি নিয়ে আমি কালেকশনের কথা বলে এরপরে দোয়া করতে যাই। ওরা আমার দিয়ে আজানও দেওয়াইছে, 1.5 ঘন্টা কালেকশন করাই, 1.5 ঘন্টা আলোচনা করাইছে, এরপরে কি করাইছে, কালেকশনও করাইছে। তো মানুষ যখন চলে যাচ্ছে, আমি অনুমতি নিয়ে কিন্তু দোয়া করেছি। যদি ওদের না পোষাইতো, তাহলে ওরা স্টেজে এসে বলতো যে হুজুর দোয়া করে না, আরও আলোচনা চালান, আমি চালাইতাম। এইরকম অনেক রেকর্ড আছে যে বিভিন্ন মাহফিলে গেলে যদি শ্রোতারা বলে, কমিটিরা বলে হুজুর আরেকটু চালান, আমি চালাই, 1/2 ঘন্টা 1 ঘন্টা আমি চালাই দেই, সমস্যা নাই তো। কথা হয়তো বলতে আসি, দিনের স্বার্থে তো কথা বলতে আসি, আমার কথাটা যদি মাদ্রাসা মসজিদের উপকার হয়, হোক না, আলহামদুলিল্লাহ। তখন মাহফিল কমিটির একজন, এরা কেন মাহফিল কমিটি এখানে কেউ নাই, শুধু একজন ছাড়া, আর ওমর ফারুক ভাই ছাড়া, বলতেছে হুজুর মানুষ বিরক্ত হয়ে কালেকশনের কথা শুনে চলে যাচ্ছে, আপনি একটা কাজ করেন, আপনি এখন দোয়া করে দেন। তখন তাদের অনুমতি নিয়েই কি করি, আমি তখন দোয়ার মধ্যে যাই। তখন দোয়া শেষ করে তখন আমি আমার লোক এবং ওমর ফারুক ভাই সহকারে আমাকে নিয়ে যাচ্ছেন, ধরে নিয়ে যাচ্ছেন, আরও কয়েকজন লোক ধরে নিয়ে যাচ্ছেন। নেওয়ার পথে যখন আমি গাড়িতে উঠতে যাব, তখনই তারা সামনে দিয়ে বাধা দিচ্ছে যে হুজুর না খেয়ে যেতে পারবেন না। আমি বললাম যে ভাইয়া, আমার লোকগুলো বললো ভাইয়া 1.5 ঘন্টা যে বসায় রাখলেন, ওই সময় খানা দিলেন না, এখন কি 12টার পরে কিভাবে খানা খাবে হুজুরে? হুজুরে তো 12টার পরে কোথাও খাবার খায় না, কারণ আমরা হুজুরের সাথে থাকি, 12টার পরে খাবারের কোনো ইমেজ থাকে না। আমরা সাতক্ষীরা হোটেলে গিয়ে কোথাও নাস্তা করে নিব, না খেয়ে যাবেন না, এই সেই, আমাদেরকে গাড়িতে উঠতেই দেয় না। এবার টানা হেঁচড়া শুরু করছে, আমার লোকদেরকে টানা হেঁচড়া শুরু করছে, এমনভাবে টানা হেঁচড়া শুরু করছে, আমাকেও টানতেছে। কিন্তু এদের টার্গেট মানে এমনভাবে টানা হেঁচড়া, পরে দেখি যে আমার ডান পকেট ছিঁড়ে যাচ্ছে। তখন তো আমি, আমার আইফোন 14 প্রো ম্যাক্সটা আমার ডান পকেটে ছিল, তখন আমি অনেক জোরাজুরি করে কিন্তু রাখতে পারলাম না। আপনারা দেখবেন জোরাজুরি করার কারণে আমার হাতের আংটিটা, এই যে দেখেন আমার হাতের আংটিটা ভেঙে গেছে। ওই দিন ওর জোরাজুরি করছে, ওই যে জোরাজুরি করছে, আমিও তো ধরে রাখছি। তা আমি যে ধরে রাখছি আমার আইফোনটাকে রক্ষা করার জন্য, এবং পকেটে 10,700 টাকা ছিল, এটাকে রক্ষা করার জন্য আমি যখন জোরাজুরি করছি, তখন এই আংটিটা ভেঙে যায়। পরে যখন আমি রাস্তায় আসলাম, এসে দেখি খোসা লাগে বারবার, তখন আমি ভাবলাম যে আরে আইফোন তো বাঁচাতেই পারলাম না, এখন তো আমার আংটিটা ভেঙে গেছে, হয়তো জোরাজুরির কারণে ভেঙে গেছে। তো যাই হোক, ওরা আইফোন 14 প্রো ম্যাক্সটা নিয়ে গেল। যে নিছে, আমি নাম বলে দেই, যে সন্ত্রাসী কায়দায় আমার সাথে বাজে আচরণ করেছে, আপনারা দেখেছেন যে আমরা ভিকটিম, আমরা সেখানে নিরুপায়,
এরা শত শত লোক এরা মানে পরিকল্পনা করে রাখছে। না হয় আমাকে নিল, ওয়াজ করাইলো, 1.5 ঘন্টা বসাই রাখলো, 1.5 ঘন্টা ওয়াজ করাইলো, তারপরে হচ্ছে কালেকশনের জন্য বলল, তারপর হচ্ছে আজানও দেওয়াইলো। এদের সমস্ত শর্ত আমি মেনে নিছি, ঠিক আছে। তখন যেই বিষয়টা হয়ে দাঁড়ালো যে আইফোন 14 প্রো ম্যাক্সটা নিয়ে গেল, 10,700 টাকা ওরা টেনে নিয়ে গেল। যে নিল তার কথা বলতেছিলাম, সন্ত্রাসী কায়দায় যে আমার সাথে উচ্চ বাক্য আলাপ করতেছে, হু আর ইউ, মানে ও ইংলিশ জানে আর আমরা কেউ ইংলিশ জানি না। তো আমরা তো শুনতে পাচ্ছি সে তো একদম কাঠমিস্ত্রির ছেলে, সে যেভাবে দাবর দেখাইলো মনে হয় কোনো তালেবরের ছেলে আর কি, এরকম মনে হয়েছে আর কি। তো যাই হোক, একটা কথা আছে না যে ফইন্নির ছেলেরাই লাফায় বেশি। যারা ভালো বংশের মানুষ, যারা ভালো জাতের মানুষ, যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, এরা একজন আলেমের সাথে, মেহমানের সাথে, আলেম না হোক একজন মেহমানের সাথে এইরকম রাবিশ ব্যবহার করতে পারে না। তো যাই হোক, সেই শাহিন এবং ডাক্তার রবিউল মাদ্রাসার মুহতামিম তারা টানা হেঁচড়া করছে, আমার ডান পাশে এসে টানা হেঁচড়া করছে। তখন আমার সহযোগীরা, ওরা যখন গাড়িতে উঠতে দিচ্ছে না, হাত দিয়ে বাধা দিচ্ছে, আমার সহযোগীরা এদের হাতগুলি বারবার সরাতে চেষ্টা করছে। কিন্তু এরা 3 জনের টার্গেট আমার পকেটে কোনো মোবাইল আছে কিনা, প্রয়োজনে এরা মোবাইল চুরি করে, এরা প্রয়োজনে বিক্রি করে, এরা মানে প্রতিশোধ নেবে। যাই হোক, তো এরা শাহিন, যে লোকটা উচ্চবাচ্য করলো, শাহিন, ডাক্তার রবিউল আর এই যে মাদ্রাসার কারি সাহেব বলেতে কালো গিরা, লম্বা লম্বা দাড়ি, সন্ত্রাসী কায়দায় বাংলা ভাইয়ের মতন দেখা গেছে তারে, অনেকে কমেন্টস বক্সে এই ছবিগুলো দিয়েছে। তখন এমনভাবে টানা আসতে, আমি শুধু এদের দিকে এইভাবে তাকিয়েছিলাম। পাঞ্জাবি তো টান পড়তেছে, মানে কলারে টান পড়তেছে, তো কলারে খুব টান লাগতেছে, আমিও আইফোনটা বাঁচানোর চেষ্টা করতেছি। তো এইভাবে করে আমি এদের দিকে তাকিয়ে রইলাম। তাকিয়ে আমি দেখলাম যে ডাক্তার রবিউল, তারপরে শাহিন, আরও যে মাদ্রাসার মুহতামিম, এরা এই পকেটটাকে টেনে ছিঁড়ে তারপরে তারা মানে মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেল, আইফোন 14 প্রো ম্যাক্স। এটা সৌদি আরব থেকে আমি আমার বোনজামাইকে দিয়ে কিনাইছিলাম আর কি এটা। আর 10,700 টাকা এই জন্য রেখেছি যে ওখানে গেলে তো আপনারা জানেন তেল ছাড়া যাওয়া যায় না, ওখানে গ্যাস পাম্প নাই, তেলে যেতে হয়, এই জন্য আমি হিসাব করে টাকা নিয়ে গেছি। যাই হোক, পাঞ্জাবিটা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো পাঞ্জাবির ডান পাশ, এটা হলো ডান পাশ। আমি যে বললাম যে ডান পাশে ছিঁড়ে নিয়ে গেছে, এই যে ডান পাশে, এটা টানা হেঁচড়া করছে, বোতামগুলি দেখেন ছিঁড়ে গেছে, এই যে বোতামগুলি ছিঁড়ে গেছে, এখানে ছিঁড়ে গেছে, ও টানা হেঁচড়া করছে, তো টানছে। এবং পকেটটা যেভাবে ছিল আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে ওরা কি আচরণটা করেছে জঘন্য। এই যে পকেটটা, ডান পাশের পকেটটা, আইফোন 14 প্রো ম্যাক্সটা ছিল। এরা যখন এটা টানাটানি করতেছিল তখন আমি বাম পকেটে হাত দিয়ে রাখি, ভিতরে মোবাইল সহকারে ধরে আমি কি করি, এটা হাত দিয়ে রাখি। কারণ বাম পকেটে আমার রেডমি এনি 5G একটা মোবাইল আছে, ওইটা দিয়ে যে কদিন আপনাদের জন্য লাইভ করেছি আর কি, ওটা আমি রাখছি, ওটা নিতে পারে নাই। কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্স এই পকেটটা ছিঁড়ে নিয়ে গেছে, 10,700 টাকা নিয়ে গেছে, ঠিক আছে। এটা তো নিয়ে গেল, নেওয়ার পরে এবার আমাদেরকে নিয়ে গেল একটা রুমের মধ্যে। আমার সহযোগীদেরকে পাশে একটা ডান পাশে রুম ছিল, ওখানে এদেরকে বন্দি করে রাখছে, দরজা ঠাসঠুস। বাহির থেকে আপনারা শুনতে পাচ্ছেন, অনেকে বলতেছে ভিতরে কি মারামারি হচ্ছে নাকি, এটা আপনারা ভিডিওতে আওয়াজ পাইছেন। কোনো মুরব্বী বলতেছে কি ভিতরে কি মারামারি হচ্ছে নাকি। আমার লোকদেরকে ওইদিকে তারা মানে ওইভাবে আক্রমণ করতেছে, রুমে নিয়ে বন্দি করে রাখছে এবং আমাকে রুমে নিয়ে আসলো, আমাকে রুমে রাখলো। এরা যে ভিডিওটি প্রচার করলো, আমাকে রুমে রাখলো 3 ঘন্টা। ভাই, দিলে তো ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলি দেওয়ার দরকার। ওদের যদি সত্যিকারই মুসলমানের মায়ের সন্তান হয়ে থাকে, তাহলে কোনো বৈধ মায়ের সন্তান হয়ে থাকে, তাহলে 3 ঘন্টার ভিডিও ওরা দিবে না কেন ভাই? আগে পরে তো আমারও তো কথা ছিল তাদের সাথে। রুমের মধ্যে নিয়ে ওরা বলল যে আপনি যে কাজটা করেছেন ঠিক করেছেন। তখন আমি তো তাদের সাথে তর্ক করেছি। কালোগুইর একটা ছেলে আসছে, আইসা বলতেছে হ্যাঁ আপনি এই কাজটা কেন করলেন। তখন আমি তাকে ধমক দিয়ে বলছিলাম আমি কি তোমার জিগাইয়া প্রোগ্রাম নিছি? ওরা শর্ত সাপেক্ষে প্রোগ্রাম আনছে, এখন আসছে মাতবুরি কর্তাবিল্লা। এরপরে ডাক্তার শাহিন, মানে শাহিন, ডাক্তার রবিউল না, ডাক্তার শাহিন আসছে। শাহিন এসে বলতেছে আপনি বলেন যা করেছেন, আপনি কি ভুল করেছেন? আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমাকে বারবার থামিয়ে দিচ্ছে। আপনারা যারা জ্ঞানী মানুষ আপনারা বুঝবেন, যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে আপনারা বুঝবেন, ওরা তো আমাকে কোনো কথা বলতে সুযোগই দিচ্ছে না। এখানে একটার পর একটা কথাই বলছে। ভাই, 2 পক্ষের কথা তো শুনতে হবে। ওরা তো আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, আপনারা বিরুদ্ধে দেখছেন, এবং সে উগ্রতার মতো আচরণ করতেছে, উগ্রতা নিয়ে আচরণ করতেছে, ঠিক আছে। তো উগ্রতা নিয়ে আচরণ করতেছে,
যখন আমি তার সাথে, সে যখন উচ্চবাক্য করতেছিল, এর আগে সে যখন আমাকে বলল আপনি কি যে কাজটা ঠিক করেছেন, আমি অবশ্যই ঠিক করেছি, ডাক্তার রবিউলের মাধ্যমে প্রোগ্রাম আনছি, আমি কি আপনার মাধ্যমে প্রোগ্রাম আনছি, আমি কি আপনাকে জায়গায় প্রোগ্রাম দিয়েছি? ডাক্তার রবিউল শর্ত সাপেক্ষে প্রোগ্রাম নিয়েছে। 1 মাস আগের ঘটনা, 1 মাস আগে শর্ত না মানতে পারলে আমাকে 7 দিন আগে জানাইতেন, না হয় 1 দিন আগে জানাইতেন। আপনারা পারবেন না, শর্ত মাইনে আমাকে আনলেন কেন? এই কথাটা বলার পরে ওই শাহিন যে উচ্চবাক্য করলো, সে তখন লোকদেরকে থামায় দেয়, এই থামত, রাখ, এই ভিডিওটা কাট, এই ভিডিওটা কাট, এটা কাইটা অর্থে স্বীকারোক্তি নে। তো তখন তো ভাই আমি নিরুপায়, আমি ভিকটিম, আমার লোকগুলাকে বাঁচাতে হবে, আমি না হয় এদের গার্জিয়ানের কাছে আমি কি জবাব দিব? তখন আমি ঠিক আছে, হ্যাঁ যা হয়েছে ভুল হয়েছে, যা যা, এখন আমি কি করার বলেন? আপনি থাকলে ওই জায়গায় কি করতেন বলেন? আপনি যত বড় বীর বাহাদুর হন, আপনি আরেক এলাকায় গিয়ে কি আপনি নেতাগিরি দেখাইতে পারবেন? জীবনও পারবেন না। যদি আপনি একজন মানুষের মতন মানুষ হয়ে থাকেন, আপনি তো এই বিষয়টা চিন্তা করবেন। এই বিষয়টা তো আপনারা চিন্তা করা উচিত ছিল যে এতগুলা মানুষের তুপের মুখে পড়ে আমার লোকগুলাকে একদম বাঁচাতে হবে। আমার লোকের যদি কোনো হাত বা ভেঙে যায় কিংবা অন্য কিছু একটা দুর্ঘটনা হয়ে যায়, রাগের মাথায় স্বাভাবিক, কে কী করে বলা যায় না। আরে রাগের মাথায় 6 টাকার জন্য একটা লোকের আর একটা লোকে মাইরালা। রাগের মাথায় ব্রাহ্মণবাড়িয়া 2017 সালে 6 টাকার কেকের জন্য একজন আরেকজনকে মাইরা ফেলছে রাগের মাথায়। তো রাগ, আমি ওইটা চিন্তা করছি, কারণ বিবাড়িয়া তো আপনারা জানেন বিভিন্ন রকমের অসংখ্য মারামারির ঘটনা হয়। আমি ওই বিষয়গুলো চিন্তা করছি যে রাগের মাথায় যদি একটা অঘটন হয়ে যায়, আমার লোকগুলার কিছু হয়, তা আমি তাদের গার্জিয়ানের কাছে কি জবাব দিব? সেই সুবাদে আমি বলছি হ্যাঁ যা হয়েছে ভুল হয়েছে। তখন তো আমি বাধ্য হয়েছি, আমাকে বাধ্য করিয়েছে। এটা